জন আবু সাইদ বর্তমানে বেশ আলোচনায় চলে এসেছেন। তিনি অত্যন্ত নামী মানুষ, অধ্যাপক আবু সাইদ, আব্দুল্লাহ আবু সাইদ। আমি তার নামটা আমার এই ভিডিওতে ইচ্ছে করে রংপুরের যে আত্মঘাতী জঙ্গি তার নামের মতো করে বানান করলাম। তো এই আবু সাইদ একটা বড় প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, বিশ্ব সাহিত্য কেন্দ্র। এই ধরনের নামি দামি প্রতিষ্ঠান আমাদের মূলধারার প্রকৃত খাঁটি সমর্থক বুদ্ধিজীবী বলুন বা সংগঠক বলুন, তারা যে করতে পারেননি সেটা আমাদের ভাবতে হবে, এবং ভবিষ্যতে এই ধরনের প্রতিষ্ঠান প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনা সম্পন্ন মানুষকে দিয়ে গড়ে তুলতে হবে, এবং রাষ্ট্রের আনুকূল্য এখানে যতটা দরকার সেটা দিতে হবে। কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী নওফেল যে কথাগুলো বলেছেন সেখানে কিন্তু উনি কোনো ধরনের আপনার মিথ্যা কথা বলেননি, সেখানে পুরো সত্যটা উঠে এসেছে। কিন্তু সেটাকে আবার আক্রমণ করেছে আনিসুল হক তুষার নামে এই ধরনের কিছু পাকিস্তানি সেকুলার। এই পাকিস্তানি সেকুলারগুলো দেখেন ওই আবু সাইদ নামক পাকিস্তানি সেকুলারকে কিন্তু সমর্থন করে মানুষের সহানুভূতিটা পাচ্ছে। আরো কিছু সেকুলার দেখলাম, পাকিস্তানি সেকুলার, এই 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 জগৎটাকেই আপনার মহিমান্বিত করছে। অর্থাৎ আবু সাইদ দের সপক্ষে অনেক লোক চলে আসে, কিন্তু নওফেলের সপক্ষে তেমন সমাজের যাদের প্রচার প্রপাগান্ডা ফেসবুক পোস্ট বেশি মানুষ পড়ে, তারা সেইভাবে সুযোগ করতে পারছেন না। এইটা কিন্তু আমাদের মূলধারার জন্য একটা ব্যর্থতা, এবং এই ব্যর্থতাটা আমরা যেন অচিরেই আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি রাষ্ট্র ক্ষমতা দখল করার পরে আমরা যেন আমাদের এই ব্যর্থতা কাটিয়ে উঠতে পারি, সেই দিকে আমাদের নজর দিতে হবে। এখন আসুন এই আব্দুল্লাহ আবু সাইদ সম্পর্কে। এই আব্দুল্লাহ আবু সাইদরা যারা, এরা এই পাকিস্তানি সেকুলার যে লোকগুলা সমাজে বিখ্যাত হয়ে গেছে, এরা দেখবেন এরা কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে এদের কাজকর্ম করে, এরা এদের প্রভাব বিস্তার করে, এবং এরা বিভিন্ন কৌশল জানে, এরা দক্ষ। কিন্তু এই লোকগুলা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের পক্ষে কোনো ধরনের ভূমিকা কিন্তু তাদের নাই। আপনি আবু সাইদকে বলতে পারেন, সিরাজুল ইসলাম চৌধুরীকে বলতে পারেন, এরকম অনেক আছে। আমরা এদের সবাইকে চিনি। এদের সবার গুরু ছিল ওই বদরুদ্দিন উমর। এই বদরুদ্দিন উমর থেকে আবু সাইদ পর্যন্ত, আবু সাইদ কেন, আনিসুল হক পর্যন্ত কিংবা তুষার পর্যন্ত, এই লোকগুলা এক একটা নিজেকে বঙ্গবন্ধু মনে করে, যে এদেরকে এরা বঙ্গবন্ধুর সমান, এরা সম্মান পাওয়ার যোগ্য। এই জন্য এদের কথায় কিন্তু বঙ্গবন্ধু আসে না। হ্যাঁ, আনিসুল হক তুষার এরা নিচের দিকে আসে বলে আসে, কিন্তু আবু সাইদ সিরাজুল চৌধুরী এরা কিন্তু আবার বঙ্গবন্ধুকেই নিজের প্রতিপক্ষ মনে করে। কি দুঃখজনক বিষয় না? বঙ্গবন্ধুর প্রতিপক্ষ হতে চায় আবু সাইদ, সিরাজুল ইসলাম চৌধুরী। সেই প্রতিহিংসায় এরা কিন্তু জ্বলে পড়ে মরে। এর মূল কারণ কিন্তু হলো রাজনৈতিক, এবং এরা সবাই পাকিস্তান রাষ্ট্র চেয়েছিল, এরা সবাই দেশভাগ হয়েছিল হিন্দু মুসলমান এই ভিত্তিতে দেশভাগ হওয়াতে এরা যে আপনার সংকীর্ণতার কারণে যেই ভারত বিদ্বেষ এবং হিন্দু বিদ্বেষে আক্রান্ত হয়েছে, সেটা তারা কিন্তু আজীবন পুষে রেখেছে। এবং এটাই আমরা দেখি যে সমাজে অসংখ্য মানুষ নানানভাবে সেকুলার মনে হলো, এরা কিন্তু পাকিস্তান প্রীতিটা কোনোভাবেই কিন্তু এরা দমন করতে পারে না। আবু সাইদেরও সেই পাকিস্তান প্রীতি, সিরাজুল ইসলাম চৌধুরীরও সেই পাকিস্তান প্রীতি, বদরুদ্দিন উমরেরও সেই পাকিস্তান প্রীতি, নুরুল কবিরেরও সেই পাকিস্তান প্রীতি, তুষার, আনিসুল হক, এরা সবাই কিন্তু এরা লুকিয়ে রাখলেও, এরা এখন সুযোগ পেয়ে আওয়ামী লীগের নেতাদের উপর চোটপাট নিলেও এরা কিন্তু সবাই পাকিস্তান প্রীতিতে আক্রান্ত। এর কারণ হলো এদের ভেতর কিন্তু হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা ছড়িয়ে আছে। এই হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা এরা লালন করছে, এবং সহজে নওফেলকে এখন আক্রমণ করছে। আমি নওফেলকে দেখলাম যে তুষার খুব আক্রমণাত্মক একটা ফেসবুক পোস্ট দিয়েছে, কিন্তু আসল কথা হলো কি জানেন? আসল কথা হলো 24-এর জঙ্গি উত্থানের পরে এবং ইউনূস এবং তার পরবর্তীতে বিএনপি সরকারের এই দেশ শাসনে আপনার যে 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 ধরনের নাকে মুখে উঠছে ওদের দেশ শাসন যে কত কঠিন,
হ্যাঁ, শেখ হাসিনার কাজ কি কঠিন কাজ করেছেন এইটা যখন বাংলাদেশের মানুষ জেনে যাচ্ছে, এই পাকিস্তানি সেকুলার এরা কিন্তু ভবিষ্যতে আপনার অনেক দুর্বল হয়ে যাবে। এরা আবার কেউ বঙ্গবন্ধুর নাম নিবে, কেউ বঙ্গবন্ধুর নামে কবিতা লিখবে, গল্প লিখবে, কেউ বই লিখবে, কিন্তু আসলে পাকিস্তানি সেকুলারদের কোনোভাবেই বাংলাদেশের সমাজে জায়গা দেয়া যাবে না। হ্যাঁ, আমরা মূলধারা অনেক কিছু করতে পারিনি, আবার অনেক কিছু করেছি। আমরা কিন্তু নতুন করে সবকিছু করব, কিন্তু কোনো ভালো কিছু আমরা পাকিস্তানি মুসলমানদের কাছ থেকে চাই না। পাকিস্তানি মুসলমানদেরকে সোজা কথা পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে। বাংলাদেশে থাকতে হলে মুক্তিযুদ্ধের চেতনা এবং ৭১-এর চেতনা, ৭২-এর সংবিধান, বঙ্গবন্ধু জাতির পিতা, এগুলো আপনার যিনি শ্রদ্ধাভরে গ্রহণ করতে পারবেন না, তাকে আমরা পাকিস্তানি সেকুলার হিসাবে কিন্তু আপনার চিহ্নিত করব। এবং সকল পাকিস্তানি সেকুলারকে আমরা লাহোর, করাচি, ইসলামাবাদ, এই সব জায়গায়, পাকিস্তানে তো বুদ্ধিজীবীর অভাব আছে, সেই সব জায়গায় আমরা কিন্তু এদেরকে পাঠিয়ে দেব। এইটার বিকল্প কিচ্ছু নাই। কারণ হলো এই রাষ্ট্রটাকে নাগরিক সমাজ নামে এই যে এবং নাগরিক সমাজ, বুদ্ধিজীবী বা আবু সাইদ, এরা কিন্তু দেখেন, বা প্রথম আলো, ডেইলি স্টার, এরা কিন্তু সমাজে প্রভাব বিস্তার করে, প্রপাগান্ডা ছড়িয়ে কিন্তু এই আমাদের এই ইউনূসের মতো একটা বিধ্বংসী সরকারকে ডেকে নিয়ে এসে ২৪-এর জঙ্গি উত্থান ঘটিয়েছে। জঙ্গি উত্থান কারা ঘটিয়েছে? বেশিরভাগই কিন্তু নাস্তিক। এই নাস্তিকগুলা আর মুক্তিযুদ্ধের পক্ষে যেসব নাস্তিক আছে তাদের মধ্যে একটা পার্থক্য হলো যে এই নাস্তিকগুলো আপনার নবী মোহাম্মদ এবং ইসলামকে পর্দার আড়ালে গালি দেয়, আর মুক্তিযুদ্ধের পক্ষের নাস্তিকগুলো এরা এতটাই বেকুব যে এরা প্রকাশ্যে ইসলামের সমালোচনা করে। সেটা করতে গিয়ে আমরা কিন্তু আমরা যারা মূলধারার পক্ষে আছি, রাষ্ট্র ক্ষমতা আমাদের ছিল, আমরা কিন্তু পাকিস্তানি নাস্তিকগুলাকে কোনোভাবে শায়েস্তা করিনি। আমরা করেছি কি, আমরা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের মুক্ত চিন্তার নাস্তিক টাস্তিক বলে তাদেরকে কিন্তু আমরা রাষ্ট্র থেকে বিদায় করে দিয়েছি। ফলে পাকিস্তানি সেকুলার নাস্তিক এরা রাষ্ট্রে এমনভাবে গেড়ে বসেছে, এরা ঢাকা শহরে, বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে বসে সারাক্ষণ কিন্তু শেখ হাসিনা এবং মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের বিরুদ্ধে গীবত করে গেছে, মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে গেছে, যার কারণে মানুষ ২০২৪ সালে অনেকটা আপনার যেটা ইংরেজিতে বলে সিডিউসড হয়ে কিছু মানুষ রাস্তায় নেমেছে, কিছু মানুষ দূরের থেকে এগুলো প্রত্যক্ষ করেছে এবং নানান ধরনের মিথ্যা কথা বলে শেখ হাসিনার সরকারকে দৃশ্যপট থেকে সরিয়ে দিয়েছে। সরিয়ে দিয়ে কাকে আনলো? ইউনূস। তারপরে আসলেন তারেক রহমান। কিন্তু তারা কি করছেন? তারা আজকে রাষ্ট্রটাকে কোথায় নিয়ে গেছেন? এই জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতিতে ইউনূস বলুন, তারেক রহমান বলুন, তারা ক্রমাগতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শৃঙ্খলে আবদ্ধ হয়ে দেশটাকে ধ্বংস করে দিল। দেশের আজকে কিন্তু কোনো ধরনের ভবিষ্যৎ নাই। এই দেশকে আবার মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এসে উদ্ধার না করা পর্যন্ত এই দেশ আজকে যেভাবে পেছনে চলে যাচ্ছে, মানুষের আশা, ভরসা, আকাঙ্ক্ষা এবং মানুষের নিত্যদিনের কষ্ট, লোডশেডিং এর কষ্ট, দ্রব্যমূল্যের কষ্ট, রাস্তাঘাট ভেঙে যাওয়ার কষ্ট, কত কষ্ট যে এখন চোখের সামনে আসছে, সেগুলো কিন্তু দিন দিন বাড়তে থাকবে। এবং এই যে কষ্ট থেকে স্বাধীনতা বিরোধীদের বাংলাদেশকে উদ্ধার করতে পারার ব্যর্থতাই হলো মুক্তিযুদ্ধের পক্ষের মূল ধারার জন্য বড় শক্তি। এবং এদের ব্যর্থতা থেকে কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় চলে আসবে। ক্ষমতায় চলে আসার পর যাতে আমরা অতীতের ভুলগুলি আর না করি, আমরা যেন সঠিকভাবে রাষ্ট্রটা চালাই, সেদিকে মনোযোগ দিয়ে এখনই আমাদের সবকিছু কিন্তু পাকাপোক্ত করে ফেলা উচিত। এই পাকাপোক্ত সিদ্ধান্তগুলোর মধ্যে একটা সিদ্ধান্ত অবশ্যই হতে হবে যে পাকিস্তানি সেকুলার, সে কত বড় শিক্ষিত, কত বড় সেকুলার, কত বড় নামজাদা, কত বড় সংগঠক, এগুলো আমরা কিন্তু দেখব না। আমরা এদের সবাইকে লাহোরে, আপনার হয় করাচিতে, না হয় লাহোরে কিন্তু আমরা এদেরকে স্থানান্তর করব। এবং এখন দেখবেন ফেসবুক খুললেই দেখা যায় যে কত যোগ্য লোক আছে, হ্যাঁ তরুণ হতে পারে, কিন্তু যাদের আদর্শে কোনো ঘাটতি নাই, এদেরকে দিয়ে আমরা এদের অভাব পূরণ করব। এবং পুরো সেটটাকে বদলে ফেলা ছাড়া বাংলাদেশ রাষ্ট্রের পাকিস্তান পন্থা এবং আমাদের যে মুক্তিযুদ্ধের যে প্রতিশোধ নেওয়ার যে বারবার ঘটনা ঘটে, যেটা 2024-এ ঘটেছে, 1975 সালে ঘটেছে, সেটা কিন্তু বারবার ফিরে আসবে। সবাইকে এই জায়গাটায়
খুব সাবধানে আপনার এটাকে আপনার সাবধানে এই জিনিসটা পরীক্ষা নিরীক্ষা করে এই যে পাকিস্তান সেকুলার শ্রেণী বাংলাদেশেও তাদের বুদ্ধিবৃত্তিক দৌরাত্ম্য বজায় রাখবে, সেটা আমরা কিছুতেই আর সহ্য করব না। এদেরকে আমরা পাকিস্তানে পাঠিয়ে দিয়ে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের বুদ্ধিজীবী বলুন, সাহিত্যিক বলুন, কবি বলুন, আবু সাইদ বলুন, সব বাংলাদেশের পক্ষের বাঙালি মুক্তিযুদ্ধের পক্ষের দিয়ে আমরা পাকিস্তানিগুলোকে প্রতিস্থাপিত করব। দেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাম্প্রতিক ভারত সফরের সময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাগজে লেখা হয়েছিল যে তারা ভারতে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। এটা নিয়ে তখন কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো কিছু বলেনি, কিন্তু একদিন আগে দেখা গেল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র রণধীর জয়সওয়াল, উনি এই ব্যাপারে একটা বক্তব্য দিয়েছেন। বক্তব্যে উনি বলেছেন যে দ্য রিকোয়েস্ট ইজ বিং এক্সামিনড as part of the ongoing judicial and internal legal processes. তো এই কথার অর্থটা কি? যে তারা বিষয়টাকে বাংলাদেশ সরকার যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কথা বলেছে সেটা তারা পরীক্ষা নিরীক্ষা করছেন, যেই জুডিশিয়াল অর্থাৎ বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচার চলছে সেটা এবং ভারতের অভ্যন্তরীণ আইন কানুনের ভিত্তিতে। আমি বাংলায় এটুকুন করতে পারছি, ইন্টারনাল প্রসেসেস। ইন্টারনাল বললে তো ভারতের ইন্টারনাল লিগ্যাল প্রসেসই বোঝানোর কথা, যদিও এর মধ্যে একটু ভেগ আছে যে কোন দেশের উনি বোঝাচ্ছেন সেটা। কিন্তু এই জায়গাটা আমার কাছে খুব হতাশাব্যঞ্জক মনে হয়েছে। এই যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যটা হতাশাব্যঞ্জক এই জন্য না যে এর মধ্যে বড় কিছু আছে বা এর মধ্যে গুরুত্বপূর্ণ কোনো তথ্য আছে, শেখ হাসিনাকে তারা বাংলাদেশের হাতে তুলে দিচ্ছে, এগুলো নয়। ওই যে মানব জমিনের ওই বদমাস, পৃথিবীর সেরা বদমাসদের মধ্যে একটা এই মতিউর রহমান চৌধুরী বা এরা যেগুলা গুজব ছড়ায় সেটা না। কিন্তু ভারতের বক্তৃতা বিবৃতিগুলো আসলে আমাদের একটু পরীক্ষা করা দরকার। সেই দিক থেকে এই জিনিসটা আমি কিছু কথা বলবো। তার আগে একটা জিনিস বলি, দেখেন ভারতে সুন্দর একটা সিস্টেম আছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আছে, কিন্তু বাংলাদেশে এটা নাই। বাংলাদেশে আছে নামে মাত্র, তাকে কিন্তু তার কোনো ওই রকম আপনি দেখবেন না ব্রিফিং টিফিং। এটার কারণ হলো বাংলাদেশের যারা মন্ত্রী আর সচিব হয় এরা এতটা ইতর শ্রেণীর হয় যে এরা নিজেরাই খালি সাংবাদিকদের সামনে মুখ বাড়িয়ে দিতে চায়, যে একটা প্রাতিষ্ঠানিক সিস্টেম গড়ে তুলবে দেশের জন্য, মানে যেটা সুন্দর একটা সিস্টেম, সেটা বাংলাদেশে এখন পর্যন্ত আসে নাই। আপনি চীনে দেখেন, রাশিয়াতে দেখেন, স্টেট ডিপার্টমেন্ট ইউনাইটেড স্টেটসের দেখেন, এমনকি পাকিস্তানেও আছে, বাট ওটা কতটা কার্যকর আমি জানি না। কিন্তু আমরা এত সুন্দর একটা ব্যবস্থা এখনো গড়ে তুলতে পারিনি। হ্যাঁ, আমাদের টাকার সীমাবদ্ধতা, লোকবলের সীমাবদ্ধতা তো আছে, কিন্তু সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো আমাদের মন্ত্রী আর সচিব এরা নিজেরাই পাগল হয়ে যায় সাংবাদিকদের সাথে তাদের মুখ দেখানোর জন্য। ভবিষ্যতে আশা করি এইরকম পাগল মানে সাংবাদিকদের মুখ দেখানোর মতো উন্মাদ মন্ত্রী সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়ে হবে না, এটা আশা করি আর কি। যাই হোক, প্রসঙ্গে ফিরে আসি। শেখ হাসিনাকে নিয়ে যে ভারতের যেসব কথাবার্তা, এগুলা কিছুটা আসলে অসম্মানজনক, এটা মানতে হবে। এই অসম্মানজনক কথাবার্তা কেন ভারত বলছে সেইটা আসলে আমাদের খুব ভেবে দেখা দরকার। কারণ হলো যে ভারতের কর্তৃপক্ষ, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের বিদায় হওয়ার পর থেকে এবং ইউনূস চলে যাওয়ার পর বিএনপির সাথে ভালো সম্পর্ক রক্ষার জন্য কিন্তু ভারত যথেষ্ট পরিমাণে নিজেদের স্যাক্রিফাইস করছে এবং তাদের কথাবার্তার আমি অনেক ধরনের আপনার দুর্বলতা দেখতে পাচ্ছি। এটা কিন্তু ভবিষ্যতে মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশ এবং ভারত দুই পক্ষের জন্য ক্ষতিকর হচ্ছে। এইটা ভারত বুঝে করুক না বুঝে করুক, কিংবা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তাদের কোনো আলাপ আলোচনার প্রেক্ষাপটে করুক,
কিন্তু এর মধ্যে কিন্তু কোনো প্রজ্ঞা নেই। ভারত বাংলাদেশ সম্পর্ক মুক্তিযুদ্ধের বেসিসে যদি না হয়, ভারত কিন্তু এই ফ্রন্টে আরেকটা পাকিস্তান পাবে, আফগানিস্তান কিন্তু পাবে না। ফলে ভারত আশা করি এগুলো চিন্তা ভাবনা করে দেখবে। ভারতে অনেক জ্ঞানী গুণী মানুষ আছে, যদিও সেসব জ্ঞানী গুণী মানুষদের কোনো প্রজ্ঞা আমি বাংলাদেশের ব্যাপারে এখন পর্যন্ত যথেষ্ট পরিমাণে পাইনি। আশা করি ভারত এই জিনিসগুলো একটু চিন্তা করে দেখবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে কথা বলার ক্ষেত্রে।